বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালে পৃথিবী ছেড়ে চলে যান। তার ৮ বছর পর ১৯৩০ সালে জন্ম নেওয়া এক কন্যা শিশু বড় হতে থাকে ফরিদপুরের জমিদার পরিবারে। যদি শরৎচন্দ্র আর একটু বেঁচে থাকতেন, হয়তো তিনি লিখতেন আরেকটি উপন্যাস, এক নারীর উত্থান, প্রেম, ভাঙন আর নিঃসঙ্গ মৃত্যুর কাহিনী। সেই উপন্যাসের নাম হতে পারত গীতা। গীতা দত্তের জীবন সত্যিই এক ট্র্যাজিক ছোট গল্প। প্রশ্ন উঠতেই পারে, কি হওয়ার ছিল, কি হতে পারতেন, আর শেষ পর্যন্ত কি হলেন? তার জীবন যেন এক গোলক ধাঁধা, যেখানে সাফল্যের আলো আর ব্যক্তিগত অন্ধকার পাশাপাশি হেঁটেছে। সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, অথচ ব্যক্তিজীবনে গভীর বেদনার ছায়া। এই দ্বৈত সত্তায় তাকে ইতিহাসের পাতায় ট্র্যাজেডি কুইন করে রেখেছে। ১৯৩০ সালে ফরিদপুরের জন্ম। জমিদার দেবেন্দ্রনাথ ঘোষ রায় চৌধুরীর ১০ সন্তানের ৫ম সন্তান তিনি। কিন্তু ইতিহাস কারো জমিদারি মানে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থিরতায় ভিটেমাটি ছেড়ে পরিবার পাড়ি জমায় প্রথমে কলকাতা, তারপর বম্বে। জমিদারির ঐশ্বর্য পেছনে পড়ে রইল, সামনে এলো অনিশ্চিত জীবন। বম্বের ঘিঞ্জি এলাকায় তখন তাদের নতুন ঠিকানা। অর্থকষ্ট এমন জায়গায় পৌঁছালো যে ১২ বছর বয়সেই গীতাকে গানের টিউশনি করতে হতো। বাস ভাড়া বাঁচাতে মাইলের পর মাইল হাঁটতেন। যে বাড়িতে গান শেখাতে যেতেন, গরিব বলে তাকে মাটিতে বসতে বলা হতো। অপমান, দারিদ্র্য, সংগ্রাম এসবই ছিল তার প্রথম গুরু। এই জীবনই তাকে শিখিয়েছে আবেগের গভীরতা, যা পরবর্তীকালে তার কণ্ঠকে করেছে অনন্য। মাত্র ১২ বছর বয়সে একদিন বাড়ির বারান্দায় গুনগুন করে গান গাইছিলেন। সেই কণ্ঠ শুনে সুরকার হনুমান প্রসাদের নজরে পড়েন। সিনেমায় গাওয়ার সুযোগের খোঁজ শুরু হয়। ১৯৪৬ সালে ভক্ত প্রহ্লাদ ছবিতে কোরাসে ২ লাইন গাওয়ার সুযোগ পান। ছোট শুরু, কিন্তু বড় সম্ভাবনার ইঙ্গিত। পরের বছরই আসে মোড় ঘোরানো মুহূর্ত। শচীন দেব বর্মন তাকে দোভাই ছবিতে প্লেব্যাকের সুযোগ দেন। এক ছবিতে ৯টি গান। মাথায় হাত রেখে বলেছিলেন, বম্বেতে বাঙালিদের খুব নাম, মনে রেখো মা। সে আশীর্বাদ যেন সত্যি হয়ে উঠল। দোভাই তাকে এনে দিল খ্যাতি, পরিচিতি, প্রতিষ্ঠা। তখনও লতা মঙ্গেশকর তার পূর্ণ উত্থানে পৌঁছাননি। গীতার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সঙ্গীত বোদ্ধারা আজও বলেন, লতাকণ্ঠী বা আশাকণ্ঠী হওয়া যায়, কিন্তু গীতাকণ্ঠী হওয়া যায় না। তার কণ্ঠ যেন ঈশ্বরের নিজ হাতে গড়া বাঁশি। সেই কণ্ঠে রোমান্স যেমন মূর্ত, তেমনি ব্যথাও জীবন্ত। তার গলায় প্রেম ছিল, উল্লাস ছিল, আবার প্রতারণা বা হাহাকারের দিকও স্পষ্ট ছিল। বাজি, দেবদাস, পেয়াসা একটির পর একটি হিট গান তাকে পৌঁছে দিল সাফল্যের চূড়ায়। হিন্দি গানের পাশাপাশি তিনি গেয়েছেন বাংলা গানও। হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্তের সুরে তার কণ্ঠ আজও শ্রোতামতে অনিরণিত হয়। তুমি যে আমার, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, এসব গান কেবল সুর নয়, এক একটি আবেগের দলিল। এই সময়ে তার জীবনে আসেন গুরুদত্ত, পরিচালক, প্রযোজক, অভিনেতা, এক বহুমাত্রিক প্রতিভা। যখন তাদের বিয়ে হয়, গীতার বয়স ২১, গুরুদত্ত ২৭। সে বিয়ে ছিল সে সময়ের বিগেস্ট ওয়েডিং এভার। ২ মাইল গাড়ির বহর, তারকাদের ভিড়,
এক রূপকথার আয়োজন। গুরুদত্তের বোন ললিতা লাজমি স্মৃতিচারণায় বলেন, গীতা দিদি তখন বিরাট স্টার, নানা ভাষায় প্রায় 900 গান গেয়ে ফেলেছেন। কিন্তু বাড়িতে সে লিমুজিন থেকে নেমে কোমরে শাড়ি গুজে রান্নাঘরে ঢুকে পড়তেন। এই সরলতা, এই প্রাণবন্ততা তাকে আরো বড় করে তুলেছিল। কিন্তু রূপকথারও অন্ধকার অধ্যায় থাকে। বিয়ের কিছুদিন পর গুরুদত্ত শর্ত দিলেন, নিজের প্রযোজনা সংস্থা ছাড়া অন্য কোথাও গাওয়া যাবে না। গীতা প্রথমে মেনে নিলেও ধীরে ধীরে দম বন্ধ লাগতে শুরু করলো। শিল্পী সত্তা তো স্বাধীনতা না চাই, সংসার, সন্তান, স্বামীর শর্ত সবকিছুর মাঝেও তিনি গান চালিয়ে যেতে চাইলেন। এদিকে বলিউডে আরেক প্রতিভা আশা ভোসলে উঠে আসছেন। লতা না গীতা, কে বেশি জনপ্রিয়, সে বিতর্ক চলছে। ঠিক তখনই গুরুদত্তের জীবনে আসেন ওয়াহিদা রেহমান। অনস্ক্রিন রসায়ন ধীরে ধীরে অফস্ক্রিন ঘনিষ্ঠতায় রূপ নেয়। এই সম্পর্ক গীতা গুরুর দাম্পত্যে ফাটল ধরায়। গীতা সরে আসেন, আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও আলাদা থাকা শুরু। রিহার্সেলে অনিয়মিত হয়ে পড়েন, ব্যক্তিগত আঘাত তাকে ভেঙে দেয়। অন্যদিকে আশা ধীরে ধীরে জায়গা দখল করতে থাকেন। গীতা আর গুরু দুজনেই তখন মদে আসক্ত। সাফল্যের আলো ম্লান হয়ে আসে ব্যক্তিগত অন্ধকারে। 1964 সালের 9 অক্টোবর রাত। গুরুদত্ত বারবার ছোট মেয়েকে দেখতে চাইছিলেন, গীতা পাঠাননি। পরদিন সকালে গুরুদত্তের আত্মহত্যার চেষ্টা সফল হয়। মাত্র 39 বছর বয়সে চিরবিদায়। সেদিন সকালেই গীতা বারবার ফোন করেছিলেন তাকে। তখনও জানতেন না কি ঘটে গেছে। মৃত্যু সংবাদ শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রায় 1 বছর নিজের সন্তানদের চিনতে পারতেন না। একজন মা, একজন শিল্পী, 2 সত্তায় যেন ভেঙে চুরমার। এরপর আসে আর্থিক সংকট। একসময় যিনি বলিউড মাতিয়েছেন তাকেই স্টেজ শো করতে হয়েছে টাকার জন্যে। কলকাতায় বহু অনুষ্ঠান করেছেন, বধূবরণ ছবিতে অভিনয় করেন, অনুভব ছবিতে তার কণ্ঠ আবারও মুগ্ধতা ছড়ায়। কিন্তু সময় তখন বদলে গেছে। নতুন প্রজন্ম, নতুন কণ্ঠ। গীতার জায়গা আর আগের মতো নেই। তবুও তিনি চেষ্টা করেছিলেন ফিরে আসতে, কিন্তু শরীর সঙ্গ দিল না। দীর্ঘদিনের মদ্যপান লিভারকে ক্ষতিগ্রস্ত করেছিল। 1972 সালের 20 জুলাই মাত্র 41 বছর বয়সে লিভার সিরোসিসে তার মৃত্যু হয়। বলা হয় শেষ দিকে তার গলা দিয়ে সুরের বদলে রক্ত বেরিয়ে আসত। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। তবুও মৃত্যু তাকে হারাতে পারেনি। বাবুজি ধীরে চলো, আনমিলো আনমিলো, তুমি যে আমার, এই গানগুলো আজও নতুন প্রজন্মের প্লেলিস্টে জায়গা পায়। শিল্পী চোখের আড়াল হয়েছেন, কিন্তু সুরের ভেতর দিয়ে তিনি বেঁচে আছেন। গীতা দত্তের জীবন আমাদের শেখায়, প্রতিভা সবসময় সুরক্ষিত থাকে না, সাফল্য সবসময় সুখ আনে না, প্রেম সবসময় আশ্রয় দেয় না। কখনো কখনো একজন মানুষ নিজের আবেগের গভীরতাতেই ডুবে যায়। তিনি ছিলেন আবেগপ্রবণ। সেই আবেগ তার কণ্ঠকে দিয়েছে জাদু, আবার সেই আবেগই তাকে করেছে ভঙ্গুর। তাই তার গান শুনলে আজও মনে হয় এই কণ্ঠে শুধু সুর তোলে না, নিজের জীবনও উজাড় করে দেয়। শরৎচন্দ্র যদি বেঁচে থাকতেন হয়তো লিখতেন এক নারী শিল্পীর গল্প, যার কণ্ঠ ছিল মধুময়, জীবন ছিল কণ্টকময়। হয়তো সেই উপন্যাসের শেষ পৃষ্ঠায় লেখা থাকত, সে হারিয়ে যায়নি, সে শুধু সুর হয়ে বেঁচে আছে।